নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এ সহায়তা দেওয়ার কথা জানান। আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্প সহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সকালে ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের একটি প্রতিনিধি দল আসে ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা 6 সদস্যের এই প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্প নিয়ে সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠক শেষে বাংলাদেশের নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আন্তর্জাতিক মানদণ্ড মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সহায়তা করতে বাংলাদেশকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। To announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. মাইকেল মিলার বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। Who will be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner Bangladesh, and of course the Election Commission as it conducts these elections. বাংলাদেশের নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা থাকে, এটাই ইউএর লক্ষ্য বলেও জানান মিলার। Potential European Union election observation mission. সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান তিনি। নির্বাচন নিয়ে দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, যা রাজনৈতিক প্রক্রিয়া বলেই মনে করেন আইন উপদেষ্টা। যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে। চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন। নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ। এরপর থেকে এই নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেয় মতবিরোধ। অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও সদ্য গঠিত এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেয়া হবে না। একই সুরে জামায়াত বলছে পিআর পদ্ধতি আর বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না তারা। নির্বাচনের সময়সীমা ঘিরে যখন একের পর এক আলোচনা সমালোচনা চলছে, তখন প্রায় প্রতিদিন এই নির্বাচন নিয়ে কথা বলছেন সরকারের কোনো না কোনো উপদেষ্টা। সচিবালয়ে আজ কথা বলেন আইন উপদেষ্টা, জানান নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের না। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই বলেও জানান তিনি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর কথা বলাও একটি রাজনৈতিক কৌশল। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া, আপনারা তো এটা সবসময় দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও দলগুলোর কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি বলেও জানান আসিফ নজরুল। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। অনেকেই অনেক কথা বললেও ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা করছে দলটি। গুলশানে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, শুধু বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নোট অব ডিসেন্ট দিয়েছে। জুলাই সনদ, আগামী নির্বাচন সহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গুলশানে নিজ বাসভবনে বিএনপির নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ কথা বলেন সাংবাদিকদের সাথে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন নিয়ে মাঠে ময়দানে নানাজন নানা কথা বলছেন।
তবে তাতে তারা শঙ্কিত না। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন, কাজে বিএনপিও আশা করছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে, সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই, এটা তাদের স্বাধীনতা আছে, কথা বলবে। জুলাই সনদের বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি, তবে এমন কিছু করা যাবে না যাতে সামনে খারাপ নজির তৈরি হয়। সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে। তো কোনো ডকুমেন্ট, কোনো সমঝোতা, দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে? আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দেওয়া যাবে না মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও আলোচনা করতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র ক্রয় ঠেকাতে মব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সারা দেশে আইন বহির্ভূতভাবে মব করা হচ্ছে। সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আগামীকাল খুলছে বহুল প্রতীক্ষিত গাইবান্ধা কুড়িগ্রাম জেলার সংযোগ হরিপুর চিলমারি তিস্তা সেতু। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদী শাসন সহ বৃষ্টিতে খরচ হয়েছে 925 কোটি টাকা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান হচ্ছে কাল। অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ দ্বিতীয় তিস্তা সেতু। সকালে সেতুটি উদ্বোধন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেতু উদ্বোধনের দিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রায় 1490 মিটার দীর্ঘ সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 925 কোটি টাকা। এটা তো দীর্ঘদিনের একটা আন্দোলনের ফল। বৃষ্টি থাকলে এলাকার উন্নয়ন হয়েছে, জমির দাম আসলে জমির দাম বেশি হয়েছে। সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এলাকায়। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাওয়ায় খুশি স্থানীয়রা। তখন আগে ভরা নদী ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম। এই জন্য আমাদের এলাকাটা ব্রিজটা হয়েছে, খুব ভালো হয়েছে। ব্যবসা বাণিজ্য সব আর কি সুবিধা হবে। চিলমারি থেকে সুন্দরগঞ্জ মাল নিয়ে যাবো। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। রং, লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম। উন্মুক্ত হলে কুড়িগ্রাম, চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, উলিপুর থেকে সড়কপথে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে 135 কিলোমিটার। আপনারা জানেন, এই বৃষ্টি উদ্বোধনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে ওই এলাকার লোকজনের মধ্যে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। তো আমরাও এলজিডি এত বড় একটি নির্মাণযোগ্য কাজ সম্পন্ন করে, এলজিডি ডিপার্টমেন্ট, বিশেষ করে গাইবান্ধা এলজিডি এত বড় একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে নিজেদেরকে গৌরবান্বিত বোধ মনে করছে। 2014 সালের 26 জানুয়ারি সেতুর কাজ উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সিরাজুমনির শুভ, নাগরিক। লালমনিরহাটে তৃতীয় দফার বন্যায় পানি নেমে গেলেও শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। প্রতিদিন নতুন এলাকা বিলীন হচ্ছে নদীগর্ভে। নষ্ট হয়েছে 900 হেক্টরেরও বেশি রোপা আমন। বিপাকে কৃষক। মুন্সিগঞ্জেও পদ্মার শাখা নদীর দুই পারে ভাঙন বেড়েছে। আতঙ্কে স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। লালমনিরহাটে কয়েকদিন আগেও বন্যার পানিতে ডুবে থাকা গ্রামগুলোতে এখন চোখে পড়ে ভাঙা বেড়া, কাদায় মাখামাখি উঠান আর ভেসে যাওয়া আসবাবপত্র।
পানি নামলেও দুঃখ নামেনি মানুষের। পানি নামার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। সদর, আদিতমারি, কালীগঞ্জ আর হাতীবান্ধা উপজেলার নানা এলাকায় প্রতিদিন নতুন নতুন গ্রাম বিলীন হচ্ছে। বন্যাতে ভাই প্রথম বন্যাতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, দ্বিতীয় বন্যা যেটা হলো সেটাতে আমাদের একসাথে 3 থেকে 4টা পুকুর একসঙ্গে পুকুরগুলো, ওই পুকুর মঙ্গলে হিড় ভাঙিয়ে মাছ বাইরে চলে গেছে। আমরা এখানে মনে করি একদিনে আমার বাড়ি করতে আমার এই তিস্তার ভাঙনটা আমার শেষ হয়ে গেছে। মৎস্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণের হিসেবে 16টি ইউনিয়নে ভেসে গেছে 302টি পুকুরের মাছ। নষ্ট হয়েছে 915 হেক্টর রোপা আমন ধান। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। শুকনো খাবার আর গোখাদ্যের সংকটও বাড়ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নেমেছে প্রশাসন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এগুলো সবই তালিকা করব। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, যারা এই ক্ষতিপূরণ তারা সাধারণ মানুষ পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। ভাঙন বেড়েছে মুন্সিগঞ্জেও। 200 বছরের প্রাচীন দিঘির পাড় বাজার ও তার অপর পাশে কান্দারবাড়ি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে রয়েছেন বাজারের ব্যবসায়ী ও কান্দারবাড়ি এলাকার মানুষ। থাকলে আমরা মনে করেন কাজ কাম করে শান্তি পাবো অথবা খাইতে পারবো। বাড়ি ঘর সব পরিষ্কার করে নিয়ে যাইতে আছে, আমাকে কোনো কিছু নাই। জীবিকা নির্বাহের শেষ সম্বল বাঁচাতে মরিয়া নদী তীরের ব্যবসায়ী ও দোকান মালিকরা অনেকেই ক্ষতি এড়াতে দোকান সরিয়ে নিচ্ছেন অন্যত্র। গেল কয়েকদিনে 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। সব নিয়ে নদী ভাঙ্গা নিয়ে সব আমরা তো 2 বাংলাই দিছি, তো কই যায় আমগর দরজা লয়ে চিন্তা ভাবনা আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে লৌহজং থেকে টঙ্গিবাড়ি পর্যন্ত পদ্মার বাম তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান। সেই প্রকল্পের আওতায় দিঘির পাড় বাজারও রয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 60.5%। আর সবগুলি প্রকল্পের মোট 26টা প্যাকেজ আছে। 26টি প্যাকেজের মধ্যে ইতিমধ্যে 6টি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। পদ্মার তীর রক্ষায় চলমান প্রকল্পের আওতায় দ্রুত বাঁধ নির্মাণ করে প্রাচীন দিঘির পাড় বাজার রক্ষা করার দাবি ক্ষতিগ্রস্তদের। শাশ্বতী সরকার, নাগরিক। যৌক্তিক কারণেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব। সচিবালয়ে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানান, পরিবর্তিত স্টেডিয়াম আগের তুলনায় কয়েক গুণ উন্নত। দেশের সব উপজেলাতে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। শেখ রাসেলের নামে স্থাপনা বানাতে প্রথম পর্যায়ে প্রতিটির পেছনে ব্যয় হয়েছিল প্রায় 51 লাখ টাকা। কয়েক বছরের ব্যবধানে তা 28 গুণ বাড়িয়ে খরচ নির্ধারণ করা হয়েছে 14 কোটির বেশি। সংবাদ মাধ্যমে বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সব উপদেষ্টার আপত্তি সত্ত্বেও প্রকল্পটি পাশ করিয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন সংবাদ গণমাধ্যমে আসার পর দেশজুড়ে তৈরি হয় সমালোচনার ঝড়। এ নিয়ে আজ সচিবালয়ে কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। জানান, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ ও নির্মাণ পরিকল্পনায় পরিবর্তন আসার কারণেই 53 লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে 14 কোটি টাকা হয়েছে। এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি। পরিবর্তিত বর্তমান স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত বলেও জানান সচিব। ফার্স্ট যখন 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে। যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে। যে ব্যয় বৃদ্ধি পেয়েছে তা যৌক্তিক জানিয়ে সচিব আহ্বান জানান অযথা সমালোচনা না করার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।
রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে ফরিদপুরের বাখুন্ডা এলাকার ঢাকা বরিশাল মহাসড়ক। জীবনের ঝুঁকি নিয়ে খানাখন্দে ভরা সড়ক পার করছে মানুষ। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গত 10 মাসে 17 জনের প্রাণ গেছে 32 কিলোমিটারের এই ভাঙাচোরা সড়কে। আজিজুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা চৌরাস্তা, এই 32 কিলোমিটার সড়ক যেন এক মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এই বেহাল দশা। ব্যস্ততম এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন। রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙা গোল চত্বর পর্যন্ত 32 কিলোমিটার এলাকা জুড়ে খানাখন্দ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গেল 10 মাসে এই সড়কে দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছেন, আহত শতাধিক, পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রতিবাদে মহাসড়কে ধানের চারা রোপণ করেছেন তারা। আমাদের এই রাস্তায় এত পরিমাণে খারাপ অবস্থা, বৃষ্টি নেমে এত খারাপ হয়েছে, সামনে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল, প্রতিনিয়ত মানুষ ভুক্তভোগী হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। মনে হয় যে আমি একটা সমুদ্রের মধ্যে থেকে পাহাড়ে উঠতেছি আর পাহাড় থেকে সমুদ্রে নামতেছি। এই রাস্তাতে কোনোভাবে যাওয়া যাচ্ছে না, রাস্তা ভাঙা। জানতে চাইলে মেরামতের কাজ দ্রুত শেষ করার আশ্বাস সড়ক বিভাগের। আমরা যে রিপেয়ার কার্যক্রম করছি এটা সাময়িক, তবে বৃষ্টিটা কমা মাত্রই আমাদের ওই রিপেয়ার কার্যক্রম বড় মানে উপরে একটা লেয়ার শুধুমাত্র ওয়ারিং কোর্স বলি আমরা, সেটা দেয়া হবে। শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের সংস্কার দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। শাশ্বতী সরকার, নাগরিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। বৈঠকের মাঝে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথেও কথা সারেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের খুব ভালো সুরক্ষা দিবে, এতে ভালো ফল আসবে। কল্পনার চেয়েও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোকে কঠিন কাজ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার বিশ্বাস দ্রুতই এর সমাধান খুঁজে পাবেন। ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলার মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন দেন ট্রাম্প। প্রায় 40 মিনিট কথা বলেন তারা। এদিকে যুদ্ধাবসানে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। তবে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নাকচ করে ট্রাম্প বলেছেন, শান্তির জন্য যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই। ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে এবং পরবর্তীতে দুই নেতাকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবেন ট্রাম্প। শান্তি চুক্তিকে স্থায়ী সমাধানের পথ দাবি করে এদিকেই এগোনোর পরিকল্পনা জানান মার্কিন প্রেসিডেন্ট। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র 3 দিন পরই জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা সারলেন ট্রাম্প। শাশ্বতী সরকার, নাগরিক। 6000-এর বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সংস্থাটি জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি সহ নানা অপরাধে জড়িত ছিলেন। এছাড়া সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সন্ত্রাসবাদের সহায়তা বলতে কী বোঝানো হয়েছে তা পরিষ্কার করেনি স্টেট ডিপার্টমেন্ট। তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদি বিরোধী আচরণ করেছে। জাহাজ শিল্পে কার্বন নিঃসরণ কমাতে একটি কর্মশালার আয়োজন করেছে ওশান সেন্টার্স বাংলাদেশ।
সকালে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালায় 3টি সেশনে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। তারা জানান, বাংলাদেশে নৌখাতে গ্রিনহাউস গ্যাস কমাতে কার্যক্রম এর মধ্যেই শুরু হয়েছে। আন্তর্জাতিক কৌশল অনুযায়ী 2050 সালের মধ্যে এই সেক্টর থেকে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গ্রিন ভয়েস 2050 প্রকল্পে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। পরিবেশ বান্ধব ও বিকল্প জ্বালানি নিয়েও নানা ধরনের গবেষণার কথা জানানো হয় কর্মশালায়। বক্তারা বলেন, জাহাজে জ্বালানির দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।